হাই, ওয়েলকাম এভরিবডি। তো প্রথমেই বলি, তোমাদের ক্লাস 11-এর প্রথম যে দিকগুলো পড়াবো সেদিকে খুবই কয়েকটা টপিক যেগুলো তোমরা আগেও হয়তো একটু একটু করে জেনে এসছো, মোটামুটি সেইগুলো বা তার উপর থেকে ওভারঅল আর একটু বেশি এমফাসাইজ করে যেটুকু যেটুকু বলে দেবো সেইটুকুর ওপর থেকে নিজেরা আপাতত একটা পড়ে প্রিলিমিনারি আইডিয়া রেখে দেবে। ঠিক আছে, প্রথমেই যে চ্যাপ্টারতে আমি ফোকাস করব সেটা হচ্ছে প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যা বলে যে ইউনিট আছে, তাতে 10 নম্বর যে চ্যাপ্টার আছে উদ্ভিদ ও খনিজ পুষ্টি বলে, সেই চ্যাপ্টার থেকে প্রথমে শুরু করব। এই কারণে অ্যাকচুয়ালি ন্যাচারালি যদি এটা ক্লাসে হতো, অন স্কুল যদি ক্লাস হতো, তাহলে ন্যাচারালি দিক থেকে না শুরু করিয়ে আমি একটা অন্য জায়গা থেকে শুরু করাতাম। তো এখান থেকে শুরু করাতে হচ্ছে যেহেতু অনলাইনে এটা একটু বেনিফিটেড হবে এই চ্যাপ্টারগুলো থেকে শুরু করলে। তো এই চ্যাপ্টারতে প্রথমত কয়েকটা টপিক বা কয়েকটা টার্ম সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসে মেনলি। যেরকম তোমরা আগেই জেনে এসছো যে উদ্ভিদের পুষ্টিতে যে সমস্ত এলিমেন্টগুলো লাগে সেখানে ম্যাক্রোলিমেন্ট মাইক্রোলিমেন্ট বলে দুটো জিনিস আছে। মানে বেঙ্গলিতে বললে খুব সহজ করে, একটা হচ্ছে অতিমাত্রিক উপাদান আর একটা হচ্ছে স্বল্পমাত্রিক উপাদান। অতিমাত্রিক উপাদান হচ্ছে উদ্ভিদ দেহের পার গ্রাম দেহের ওজনে 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হয় যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো, যে সমস্ত এলিমেন্টগুলো, সেইগুলোকে বলে হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক উপাদান। যেরকম হচ্ছে চোনস পিকে MgCa, CHONS, চোনস পিকে। সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন, এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম, Mg মানে ম্যাগনেসিয়াম, Ca মানে হচ্ছে ক্যালসিয়াম। তো এই সমস্ত মৌলগুলো উদ্ভিদের দেহে পার গ্রামে প্রায় 10 মিলিগ্রাম পর্যন্ত রিকোয়ারমেন্ট এদের, তাই জন্য এদেরকে অতিমাত্রিক উপাদান বলা হয়। আর অনেক মৌল আছে যাদের অ্যামাউন্ট খুবই মাইনিউট পরিমাণে দরকার পড়ে, খুবই অল্প পরিমাণে দরকার হয় উদ্ভিদের। পার গ্রাম উদ্ভিদে বলা হয় অ্যাপ্রক্সিমেট 0.1 মিলিগ্রাম মতন রিকোয়ারমেন্ট উদ্ভিদ দেহে, তাদেরকে বলা হয় স্বল্পমাত্রিক উপাদান বা ট্রেস এলিমেন্ট। তো ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বলতে তাহলে তোমরা এটাই বুঝবে যে পার গ্রাম উদ্ভিদে 0.1 মিলিগ্রাম যে সমস্ত এলিমেন্টের রিকোয়ারমেন্ট উদ্ভিদের হয়, তাদেরকে বলা হয় স্বল্পমাত্রিক উপাদান। এবারে যদি এদের পরিমাণ উদ্ভিদ দেহে 0.1 মিলিগ্রামের থেকে অনেক বেশি হাই হয়ে যায় বা বেশি হয়ে যায়, তাহলে উদ্ভিদ দেহে কী ঘটবে? তাহলে উদ্ভিদ দেহে এই এলিমেন্টগুলো বিষের ন্যায় আচরণ করবে, উদ্ভিদের কোষকে ক্ষতিগ্রস্ত করবে। তখন তাকে খনিজ বিষাক্ততা বা মিনারেল টক্সিসিটি বলা হয়। যদি অতিমাত্রিক উপাদানগুলো 10 মিলিগ্রামের থেকেও বেশি পরিমাণে উদ্ভিদ দেহে উপস্থিত হয়, তাহলে কী হবে? তাহলে উদ্ভিদদের সেরকম কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো বেশি উদ্ভিদদের এমনিই রিকোয়ারমেন্ট। তার থেকে যদি বেশি হয়তো এক্সেস পরিমাণে থাকবে। কিন্তু মাইক্রো এলিমেন্ট যেগুলো আছে বা ট্রেস এলিমেন্ট, স্বল্পমাত্রিক উপাদান, এগুলোর পরিমাণ যদি উদ্ভিদ দেহে রিকোয়ারমেন্টের থেকে বেশি হয়ে যায়, তাহলে উদ্ভিদে এগুলো বিষের ন্যায় আচরণ করবে। একে বলা হয় খনিজ বিষাক্ততা বা মিনারেল টক্সিসিটি। তো এরপরে তোমরা এই চ্যাপ্টারে দেখবে এই ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট থেকে মৌলগুলোকে পরপর দিয়ে এদের উদ্ভিদে কী দরকার, মানে এরা উদ্ভিদে অ্যাকচুয়ালি কী ফাংশন করে এবং এদের অভাবে উদ্ভিদ দেহে কী রোগ হয়, সেইগুলো সম্পর্কে ছোট ছোট করে পয়েন্ট করে করে লেখা রয়েছে। তার মধ্যে থেকে এগুলোর মধ্যে সব তোমাদেরকে এক্ষুনি পড়তে হবে না, তার মধ্যে থেকে কতকগুলো মৌল
আমি তোমাদেরকে লিস্ট আপ করে ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা পার্টিকুলারলি সেই মৌলগুলোরই উদ্ভিদ দেহে শারীরবৃত্তীয়ভাবে কী ফাংশন করে সেই সম্পর্কে 5টা থেকে 6টা পয়েন্ট ইম্পর্টেন্ট মুখস্থ করে রাখবে। বেশি নেই, 5-6টা করেই পয়েন্টই আছে প্রত্যেক মৌলতে। সেই পয়েন্টগুলো শুধুমাত্র শারীরবৃত্তীয় ক্রিয়া, উদ্ভিদ দেহে কী কাজ, ফাংশন বলে যেটা লেখা রয়েছে, সেই পয়েন্টগুলো আগে মেমোরাইজ করো, মুখস্থ করো। কোন কোন মৌলগুলো তাহলে করবে? প্রথমতই তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে লোহা বা আয়রন, তারপরে হচ্ছে মলিবডিনাম, মলিবডিনামের পরে হচ্ছে বোরন সম্পর্কে পড়বে, বোরন, বোরনের উদ্ভিদ দেহে কী কাজ, আর হচ্ছে তামা বা কপার। এই কয়েকটা মৌল প্রথমে তোমরা মুখস্থ করে নাও যে এদের উদ্ভিদ দেহে কী ফাংশন। এইগুলো হয়ে গেলে তারপরে যে যে মৌলগুলোর অভাবে উদ্ভিদ থেকে কয়েকটা বিশেষ রোগ দেখা যায়, সেই ডিজিজগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, তার নাম এবং পার্টিকুলারলি প্রত্যেকটা ডিজিজের কারণ জানতে হবে, যে কোন মৌলের অভাবে এই ডিজিজটা হয়। কি আসবে এখান থেকে তোমাদের? হয় শর্ট কোশ্চেন দেবে, না হলে দেবে এমসিকিউ। ধরো একটা রোগ বলে দিল ডাইব্যাক, কোন মৌলের অভাবে হয় বলে একাধিক অপশান দেবে, মলিবডিনাম, বোরন, কপার, ম্যাগনেসিয়াম সিলেক্ট করতে হবে। তো তার জন্য স্পেসিফিক রোগগুলোর কারণ জানতে হবে। আচ্ছা, প্রথমেই যে রোগ সম্পর্কে তোমাদের জানতে হবে তার আগে একটা বিষয় তোমাদের জানা দরকার। যদি ন্যাচারালি আমি স্কুলে ক্লাস শুরু করাতাম তাহলে এর অনেক আগে আমি কিন্তু ফটোসিনথেসিস চ্যাপ্টারটা পড়াতাম, সালোক সংশ্লেষ, যেখানে তোমাদেরকে খুব ক্লিয়ারলিভাবে জানতে হতো যে ক্লোরোফিল যে অণু যেটা সালোক সংশ্লেষ করে, সেই ক্লোরোফিল অণুর স্ট্রাকচার জানতে হতো, গঠন জানতে হতো। যেখানে ক্লোরোফিল এ আছে, বি আছে, সেখানে এ আর বি এর ক্লিয়ার ডিফারেন্স জানতে হতো। সেখানে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এরা মিলে ক্লোরোফিল অণু তৈরি করে। তাহলে উদ্ভিদের যে রান্নাঘর, যেখানে খাদ্য তৈরি করে, ক্লোরোফিল অণুর সাহায্যে এরা খাদ্য তৈরি করে, সেই রান্নাঘর তৈরি হতে গেলেই এই মৌলগুলোর আবশ্যক, উদ্ভিদের দরকার। কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, এগুলো দরকার। এবার যদি এই মৌলগুলো উদ্ভিদের পরিমাণ যদি কমে যায় উদ্ভিদ শরীর দেহে, তাহলে ক্লোরোফিলের অণু তৈরি করতে পারবে না। তার ফলে উদ্ভিদের পাতা তখন সবুজ থেকে হলুদ আকৃতির হতে থাকবে। একে বলা হয় ক্লোরোসিস বা ক্লোরোসিস রোগ। তাহলে যদি ম্যাগনেসিয়ামের অনুপস্থিতি বা ডেফিসিয়েন্সি ঘটে তাহলেও ক্লোরোসিস রোগ হবে। যদি কার্বনের ডেফিসিয়েন্সি ঘটে তাহলেও ক্লোরোসিস রোগ হবে। যদি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি ঘটে উদ্ভিদে তাহলেও কিন্তু ক্লোরোসিস রোগ হবে। এই ক্লোরোসিস রোগের সাথে সাথে উইদার টিপ বলে একটা রোগ আছে, উইদার টিপ, যেটা উদ্ভিদে যদি ক্যালসিয়ামের অভাব ঘটে তাহলে এই উইদার টিপ রোগটি হয়, যেখানে গাছের পাতার কিনারা আঁকশির ন্যায় এরকম বেঁকে যাবে, সব কিনারাগুলো সোজা থাকতে থাকতে বেঁকে যাবে। এগুলো ক্যালসিয়ামের অভাবে ঘটে, যেটাকে বলা হচ্ছে উইদার টিপ। অ্যাকচুয়ালি ক্যালসিয়াম উদ্ভিদ দেহে বলে নয়, প্রাণী দেহেরও কোষের সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। মানে কি, বিভিন্ন হরমোন, অনেক হরমোন আছে যারা এসে কোষের উপরে এরকম বসে, কোষের ভিতরে আর প্রবেশ করতে পারে না। সেই হরমোনগুলো কোষের উপরে এসে বসে যে কাজটা হরমোনের করার কথা সে না করে কোষের উপরে উপস্থিত কোনো একটা বার্তাবাহক বা সেকেন্ড মেসেঞ্জারকে ওর যে মেসেজ নিয়ে এসেছিল সেটাকেও দিয়ে দেয়। বাকি কাজটা কোষের মধ্যে সেই যাকে দিয়ে দিল সে এবারে পারফর্ম করবে। তো এই সেকেন্ড মেসেঞ্জার হিসেবে অনেক কোষের ক্ষেত্রেই ক্যালসিয়ামের ভূমিকা আছে। মানে ক্যালসিয়াম সেকেন্ড মেসেঞ্জার বা গৌণ মেসেঞ্জার হিসেবে ফাংশন করে। তার অভাবে গিয়ে উইদার টিপ রোগ দেখা যায়। এবং সেরকমভাবেই ফুলকপিতে
হুইপটেল বলে একটা রোগ দেখা যায়, হুইপটেল, সেটা কিন্তু মলিবডি নামের অভাবে দেখা যায় এমো। এবং লেবুতে যে ইয়েলো স্পট দেখা যায় লেবুর পাতাতে, সেটাও কিন্তু মলিবডি নামের অভাবই হয়, মলিবডি নামের অভাবই হয়। এছাড়াও ডাইব্যাক বলে এক ধরনের রোগ আছে, যেখানে গাছের উপরের দিক থেকে আস্তে আস্তে পচতে পচতে নিচে নামতে শুরু করে, ডাইব্যাক। বা এক্সেনথিমা বলে এক ধরনের রোগ আছে, যেখানে গাছের গা থেকে এক ধরনের দুধের মতন আঠালো পদার্থ ন্যাচারালি নির্গত হতে থাকে। এই রোগটা হলে তাকে বলা হয় এক্সেনথিমা। এই দুটোই কিন্তু কপারের অভাবে হয়। কি বললাম তাহলে? ফুলকপিতে হুইপটেল, লেবুতে ইয়েলো স্পট হয় হচ্ছে মলিবডি নামের অভাবে। বললাম ডাইব্যাক এবং এক্সেনথিমা, এই রোগটা হয় হচ্ছে কপারের অভাবে। আর একটা রোগ আছে টপ সিকনেস বা অগ্রব্যাধি, যেটা মেনলি তামাক গাছের পাতাতে দেখা যায়, সেটা কিন্তু বোরনের অভাবে হয়। তাহলে যতগুলো রোগ সম্পর্কে আমি বললাম, যে ক্লোরোসিস থেকে শুরু করে ডাইব্যাক, এক্সেনথিমা, টপ সিকনেস মানে অগ্রব্যাধি, ইয়েলো স্পট, তারপরে হুইপটেল, এই সমস্ত রোগগুলো সম্পর্কে তোমাদের এটুকুই জানতে হবে যে এর কারণ কি, কোন মৌলের অভাবে হয়। এগুলো শুধু পড়লেই এখান থেকে হয়ে যাবে। আর যে যে মৌলগুলো আমি এর আগে বললাম, সেই মৌলগুলোর উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ করতে হবে, মানে এর ফাংশন কী করে সেইটা সম্পর্কে। এরপরে যে টপিক সম্পর্কে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে হাইড্রোপনিক্স। কি এই হাইড্রোপনিক্স? এটা হচ্ছে একটা পদ্ধতি যে ল্যাবরেটরিতে মাটির অনুপস্থিতিতে, সেখানে কোনো মাটি ইউজ করা হয় না, প্লেন একটা পাত্রতে জল নেওয়া হয় এবং সেই জলের মধ্যে যে মৌলগুলো মানে যে এলিমেন্টগুলো উদ্ভিদের প্রয়োজন, সেই এলিমেন্টগুলোকে গুলে দেওয়া হয়। মানে এই যে বললাম কার্বন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলোকে যদি আমি জলের মধ্যে দিয়ে মিক্স করে উদ্ভিদটাকে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে ধরে আর ওর শিকড়টাকে ওই জলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু উদ্ভিদ মাটিতে থাকলে যেরকম গ্রোথ হয় অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল গ্রোথ দেখা যাবে। এই ধরনের ল্যাবরেটরিতে মাটিবিহীন পরিবেশে মাইক্রোএলিমেন্টগুলো জলের ভেতরে গুলে স্ট্যান্ডের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি ঘটানোকে বলা হয় হাইড্রোপনিক্স। অনেক সময় কী করা হয়, স্ট্যান্ডের সাথে উদ্ভিদটাকে দেখে দূর থেকে এই মাইক্রোএলিমেন্ট মিশ্রিত জলটাকে স্প্রে করে ওর শিকড়ে পাঠানো হয়, একে বলা হয় এরোপনিক্স। তো এই হাইড্রোপনিক্স কাকে বলে, এরোপনিক্স কাকে বলে, কোশ্চেন আসে। এবারে প্রশ্ন হচ্ছে, আমি সালফার, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এই ধরনের যে ম্যাক্রো এলিমেন্টগুলো বলছি যে জলে গুলে মাটিবিহীন পরিবেশে রাখলেও উদ্ভিদের গ্রোথ ন্যাচারালি হবে অ্যাজ ইউজুয়াল, যেরকম মাটিতে হয় সেরকমই হবে, কারণ মাটি থেকে উদ্ভিদ এগুলোই শোষণ করে। সেগুলো যদি জল থেকে পেয়ে যায়, কেন উদ্ভিদ বাড়বে না? এবার রইল উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য তো স্ট্যান্ডের সাহায্যে তো আমরা উদ্ভিদকে দাঁড় করিয়ে দিচ্ছি। তো এই মৌলগুলো, মাইক্রোএলিমেন্টগুলো জলের সাহায্যে আমরা গুলবো, কিন্তু এগুলো পাবো কোথায়? এইগুলো পেতে গেলে বলছে কিছু সল্ট বাজার থেকে কিনে জলে গুলে আমরা এই এলিমেন্টগুলো তার মধ্যে পেয়ে যাব। যেরকম সোডিয়াম যদি আমাদের দরকার পড়ে, তো আমরা NaCl গুলে দেবো, সেখানে ক্লোরিনও পেয়ে যাবো, সোডিয়াম পেয়ে যাবো। সেরকমভাবেই বাজারে কিনতে পাওয়া যায়, যেরকম নফের দ্রবণ, সাচের দ্রবণ। এরা একজন বিজ্ঞানী, নফ, বৈজ্ঞানিক সাচ, এরা একটা সলিউশন দিয়ে একটা দ্রবণ তৈরি করে দিয়েছে, একটা লবণের মতন। যেরকম বাজার থেকে খাদ্য লবণ কিনতে পাওয়া যায়, সেরকম সাচের দ্রবণ কিনতে পাওয়া যায়, সেরকম নফের দ্রবণ বাজার থেকে কিনতে পাওয়া যায়। সেখানে ওই সমস্ত এলিমেন্টগুলো, মৌলগুলো ওর মধ্যে মিক্সচার করে সল্ট আকার আছে, সেইগুলো জলে গুলে নিলেই আমরা সেখান থেকে হাইড্রোপনিক্স পদ্ধতি করার জন্য জল প্রিপেয়ার করে নিতে পারবো। তো এরকম নফের দ্রবণ, সাচের দ্রবণ, এতে অবস্থিত যে মৌলগুলো, সে তোমরা ছকের মাধ্যমে সেগুলো লেখা রয়েছে বইতে, সেই মৌলগুলো একবার করে দেখে নেবে, ঠিক আছে? যে নফের দ্রবণে কী কী মৌল থাকে, সাচের দ্রবণে কী কী মৌল থাকে, সেইগুলো, বা হোকল্যান্ডের দ্রবণ আছে, সেইগুলো জাস্ট একবার করে জানলেই হবে যে এই দ্রবণগুলো ইউজ করে আমরা হাইড্রোপনিক্স পদ্ধতিতে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে আমরা গাছকে বৃদ্ধি ঘটাতে পারি। তো এখানে কী হয়, অ্যাকচুয়ালি অল্প স্থানে যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করতে যে গাছগুলো করা হয়, বা বিভিন্ন নার্সারিতে এই পদ্ধতি অবলম্বন করা হয়, সেখানে মাটির চাহিদা লাগে না, শুধু জলের সাহায্যেই আর এই দ্রবণগুলো ইউজ করে গাছকে বাড়িয়ে নিয়ে
বাজারজাত করতে পারি। হ্যালো, এরপরে যে টপিক সম্পর্কে আমি ডিসকাস করব সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন আবদ্ধকরণ, উদ্ভিদে কী করে নাইট্রোজেন পরিবেশে থেকে আবদ্ধ হয়। এবার এই নাইট্রোজেন ফিক্সেশন জানতে গেলে কতগুলো জিনিস তোমরা আগেও পড়ে এসছো, সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই বলি, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে, মানে যাদের কারো সঙ্গে থাকতে হয় না, ফ্রিলি থাকতে পারে। কিছু সায়ানো ব্যাকটেরিয়া আছে, মানে নীলাভ সবুজ শৈবাল। কি সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে অ্যানাবিনা নস্টক। ফ্রি লিভিং মানে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে অ্যাজিটোব্যাক্টর ক্লোস্ট্রিডিয়াম। এরা কি করতে পারে, এরা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে হাইড্রোজেনের সাথে ফিক্সেশন করে অ্যামোনিয়া রূপে সঞ্চিত করতে পারে। এই জন্য এদেরকে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা বাতাস থেকে ডিরেক্টলি নাইট্রোজেন নিয়ে মাটিতে আবদ্ধ করতে পারে। সেই কারণেই এদেরকে সার হিসেবে ইউজ করা হয়। বাজার থেকে কিনে জমিতে সার হিসেবে এই ব্যাকটেরিয়াগুলোকে ইউজ করা হয়। এদেরকে জীবজ সার বলা হয়, বায়ো ফার্টিলাইজার। তাছাড়াও অনেক উপায়ে নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। যেরকম তোমরা অনেকবার হয়তো জেনে এসছো যে নাইট্রিফিকেশন জিনিসটা কি। নাইট্রোজেন ফিক্সেশনে নাইট্রিফিকেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। কি হয় সেখানে অ্যামোনিয়া যেটা আছে NH3, অ্যামোনিয়া অক্সিজেনের সাহায্যে প্রথমে নাইট্রাইট বলে একটা যৌগতে কনভার্ট হয়। মানে কি, NH3 যৌগ O2 এর সাহায্যে একটা ব্যাকটেরিয়া দ্বারা, কোন ব্যাকটেরিয়া, নাইট্রাসোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে NO2 এর একটা যৌগ, NO2 সম্পন্ন একটা যৌগতে পরিণত হয়, বা নাইট্রাইট যৌগতে পরিণত হয়। এবং সেকেন্ড ধাপে, ফার্স্ট ধাপে নাইট্রাইট, দ্বিতীয় ধাপে এই নাইট্রাইট থেকে নাইট্রেট মানে NO3 ঘটিত একটা যৌগতে পরিণত হয়। প্রথমে NO2, তারপরে NO3 কে করে। দ্বিতীয় ধাপটা সম্পন্ন করা হচ্ছে নাইট্রোব্যাক্টার বলে আর এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই দুই ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তারপরে নাইট্রেট ঘটিত যৌগতে পরিণত হয়ে নাইট্রোজেন ফিক্সেশন হয়, আবদ্ধ হয়। তো এই পুরো ঘটনাটাকে একসাথে বলা হয় নাইট্রিফিকেশন। ঠিক আছে, পুরো ঘটনাকে একসাথে বলা হয় নাইট্রিফিকেশন। এবার এই নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অনেক সময় পুনরায় অ্যামোনিয়াতে পরিবর্তিত করতে হয় যখন ডিকম্পোজ হয়। ধরো একটা জীব বা একটা উদ্ভিদ মারা গেল, গিয়ে আবদ্ধভূত যেটা আবদ্ধ নাইট্রোজেন হয়েছিল ওই জীবদেহে বা ওই প্লান্টে, উদ্ভিদে, সেটা পুনরায় মাটিতে আবার নাইট্রোজেন রূপে ফিরে আসবে। সেইটা হতে গেলে উল্টো রিভার্স প্রক্রিয়া হয়। সেখানে কি হয়, এই নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়াতে কনভার্ট করে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া আছে কিছু, যেরকম হচ্ছে সিউডোমোনাস। অ্যামোনিফিকেশন যখনই বিভিন্ন জীবদেহ, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে, মৃত্যুর পরে বা জীবদেহে প্রোটিন, কার্বোহাইড্রেট, যে সমস্ত নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো আছে, মেনলি প্রোটিন, যেগুলো নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে, সেই উপাদানগুলো বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা অ্যামোনিয়াতে মানে অ্যামোনিয়াতে পরিণত হয়। প্রোটিন বা নাইট্রোজেন ঘটিত যৌগগুলো ব্যাকটেরিয়া দ্বারা, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা পরিবর্তিত হয়ে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলা হয় অ্যামোনিফিকেশন। এরকম এই অ্যামোনিফাইং একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সিউডোমোনাস, যে কিনা এই নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়াতে কনভার্ট করে, একে বলা হয় অ্যামোনিফিকেশন। আবার এই যে বললাম, জীবদেহে বা মানে প্রাণী বা উদ্ভিদ দেহে নাইট্রোজেনকে যে আবদ্ধ করা হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন, যেখানে প্রথমে অ্যামোনিয়া ঘটিত যৌগগুলোকে নাইট্রাইট পরে নাইট্রেটে রূপান্তরিত করছিল। এর উল্টো রিভার্স ব্যাক প্রক্রিয়াও দেখা যায়। ধরো একটা জীব মানে উদ্ভিদ বা প্রাণী মারা গেল, কিছুদিন পরে গিয়ে দেখবো সেটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে একদম লাস্টে গিয়ে মাটিতে রূপান্তরিত হয়ে গেছে।
তো এইভাবে ডিকম্পোজ মানে এগুলোকে ভাঙতে ভাঙতে আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয় কিছু ব্যাকটেরিয়া আছে, অণুজীব আছে। তো এইভাবে মেনলি নাইট্রোজেন ঘটিত যৌগ যেগুলো আছে, মানে নাইট্রেট ঘটিত যৌগ, সেগুলোকে প্রথমে নাইট্রাইট, পরে ফ্রিলি নাইট্রোজেন ঘটিত যৌগতে রূপান্তরিত করে দেয়, মানে নাইট্রিফিকেশনের উল্টো প্রক্রিয়া করে। তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে থিওব্যাসিলাস, মাইক্রোকক্কাস। এরা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেখানে নাইট্রোজেন ঘটিত যৌগগুলোকে নাইট্রিফিকেশনের উল্টো প্রক্রিয়ায়, মানে প্রথমে নাইট্রেট থেকে নাইট্রাইট, তারপরে অ্যামোনিয়াতে রূপান্তরিত করার পরে তারপরে ফ্রি নাইট্রোজেন হিসেবে বাতাসে রিলিজ করে দেবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে কী পড়তে হবে? শুধুমাত্র ডেফিনেশন লাগবে, সংজ্ঞা লাগবে, আর পদ্ধতিটা সম্পর্কে এটুকুই লাগবে যে কীভাবে সম্পন্ন হয় আর কোন ব্যাকটেরিয়াগুলো এই প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। এইটুকু জানলেই এখান থেকে হয়ে যাবে। এবং বললামই আমি যে এখান থেকে মেনলি শর্ট কোশ্চেন 1 না হলে 2 এরকম ধরনেরই কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এগুলো সব শুধুমাত্র ডেফিনেশন, সংজ্ঞা, আর ওই ব্যাকটেরিয়াগুলোর নাম, সাইন্টিফিক নেম কিন্তু সাইন্টিফিক ওয়েতেই লিখতে হবে। ফার্স্ট অক্ষর ক্যাপিটাল হবে, সবটা স্মল লেটার হবে, তলায় আন্ডারলাইন হবে এবং লাস্টে এসপি মানে স্পিসিস বলে কথাটা লিখতে হবে।